আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন সিইসি। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ জানালেন চিফ হুইপ। আবারও গ্যাস সরবরাহ বন্ধ মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের। সংকট বাড়ার আশঙ্কা। ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। হামে মারা যাওয়া শিশুদের ৮০%ই পায়নি টিকা। অপুষ্টিতে ভুগছিল ৬৫%। তথ্য শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি। এবং কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু। ৫ জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে কালই প্রকাশিত হবে ফলাফলের গ্যাজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ঐতিহাসিক এই নির্বাচন আয়োজনে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছি, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো সংসদ অধিবেশন না থাকায় আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সবার সামনে বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা শেষে একই দিন গেজেট প্রকাশ করা হবে। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামী ২১শে আগস্ট বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচন শুরু হওয়ার পর বিটিভিতে ২০ মিনিট লাইভ হবে, শেষে ফলাফল লাইভ ঘোষণা করা হবে বলে জানান চিফ হুইপ। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। আমাদের দুজন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে, এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। আবারও বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। নতুন এলএনজি কার্গো না আসায় গত ৩ দিন ধরে সরবরাহ কম ছিল। শেষ পর্যন্ত বিকেলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে আগামীকাল একটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে। সেটি টার্মিনালে যুক্ত হলেই আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যে টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। ৯,৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় বৈঠক। এতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 12টি প্রকল্পের মধ্যে অনুমোদন পায় 10টি প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 8,488 কোটি 71 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লক্ষ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কোন কোন প্রকল্পে পর্যবেক্ষণ আছে এবং 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় 9,333 কোটি 58 লক্ষ টাকা। জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণ, দেশের 10টি মেডিকেল কলেজে 19টি ছাত্রাবাস নির্মাণ, বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকের দ্বিতীয় সভায়। বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ। সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় 5,000 কোটি টাকা এবং লালমনিরহাটে নদী ভাঙন রোধে 298 কোটি টাকার প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্যও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ায় যে প্রশ্ন উঠেছে তাকে অভিযোগকারীদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 168 দিন ফাঁকা থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। দুদকের 8ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। যদিও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, সংবিধানের 99(1) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারপতির অবসরের পর লাভজনক পদে নিয়োগের সুযোগ নেই। সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন তিনি বিশেষ যোগাযোগ করে এই পদে আসেননি। পরে দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনাররা। বেশ কিছু বার্তা দেন তারা। এ সময় সাংবাদিকদের চেয়ারম্যান জানান তাঁদের মূল লক্ষ্য দেশ থেকে দুর্নীতি দূর করা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। দুদক চেয়ারম্যান ও কমিশনাররা আগের মতোই আশার বাণী শোনান। বলেন রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাজে ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের সাথে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আবার আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাতে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের
প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। কিছুদিনের মধ্যেই কমিশনের কাজের গতি বাড়বে বলেও আশ্বস্ত করেন তারা। সরকার আসে সরকার যায়, দুর্নীতির দুষ্টচক্রে বাংলাদেশ ঘুরপাক খায়। গত 25 বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। নতুন কমিশন সেখান থেকে কতটা উন্নতি করতে পারে সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিকেল 4:30টার দিকে কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত 17 আগস্ট সবশেষ দায়ের হওয়া মামলাতেও খায়রুল হকের জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 10 আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টার ওই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। এর আগে আরও 7টি মামলায় বিভিন্ন সময় জামিন পান বিচারপতি খায়রুল হক। গত বছরের 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। হামে মারা যাওয়া শিশুদের 80%ই টিকা পায়নি। শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির যৌথ গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষণায় আরও দেখা যায়, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের 82% 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পায়নি। ফলে অপুষ্টিজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল তাদের। এদিকে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গত 5 মাসে হাম ও উপসর্গে মারা গেছে 922 শিশু। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে 99 শিশুর, আর 823 শিশু মারা গেছে হামের উপসর্গে। অন্তর্বর্তী সরকার টিকা কেনায় অবহেলা করায় হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে অভিমত বিশেষজ্ঞদের। বিএনপি সরকার ক্ষমতায় এসে টিকা কার্যক্রম জোরদার করে। এরপরও হাম উপসর্গে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমন বাস্তবতায় প্রকৃত কারণ অনুসন্ধানে গবেষণা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আইসিডিডিআরবি। হাসপাতালে ভর্তি হওয়া 354 জন হামে আক্রান্ত শিশুর উপর গবেষণাটি পরিচালনা করেন তারা। এতে দেখা যায়, আক্রান্ত শিশুদের 43% বয়স ছিল 3 থেকে 9 মাসের মধ্যে। শিশু হাসপাতাল মিলনায়তনে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম ও আইসিডিডিআরবির পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। গবেষণায় বয়স ও টিকা নেওয়ার ভিত্তিতে 341 শিশুকে 4টি দলে ভাগ করা হয়। নিয়মিত টিকা দেওয়ার বয়স হয়নি এমন 9 মাসের কম বয়সী 146 শিশুর মধ্যে 142 জনের হাম শনাক্ত হয়। টিকা নেয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া 126 শিশুর মধ্যে 122 জনের হাম শনাক্ত হয়েছে। 1 ডোজ টিকা নেওয়া 48 শিশুর মধ্যে 44 জনের এবং সুপারিশকৃত 2 ডোজ টিকা নেওয়া 21 শিশুর মধ্যে 16 জনের হাম শনাক্ত হয়েছে। গবেষণায় শনাক্ত সব হাম ভাইরাস B3 সাবক্লেডের অন্তর্ভুক্ত। অন্যান্য দেশে শনাক্ত B3 ভাইরাসের সঙ্গে এসব ভাইরাসের মিল রয়েছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রোগী আসে না। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। সময় মতো টিকা নেওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেল শিখাইনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশি সহ 9 জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশু সহ 80 জনকে। ফায়ার সার্ভিস বলছে, এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, হোটেলটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এ নিয়ে কলকাতায় 2 দিনে 2 হোটেলে অগ্নিকাণ্ডে 17 জন নিহত হল। কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তীর তথ্য চিত্র নিয়ে ইন্দ্রাদুল্লাহ বাবুর রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল শিখা ইনে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর 4টি ইউনিট, পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় 6 পুরুষ, 2 নারী ও 1 শিশুকে, যাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় ঘটনাস্থল থেকে 80 জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বাংলাদেশি ছিল, গেস্ট হাউস ছিল। আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে অবৈধ কাজ করেছে পুরো টোটালি। স্থানীয় ফায়ার সার্ভিস বলছে, হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এত হতাহতের ঘটনা। এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শনে আসেন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী। দুর্ঘটনার জন্য বিগত মমতা ব্যানার্জি সরকারের উদাসীনতাকে দায়ী করেন তারা। এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ ছিলেন, ওনার লোক সব মিলে লিগ্যাল কাজ করে ওই গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। যত যাচ হবে আপনি দেখবেন চারিদিকে নজর পড়ে যাবে। আমরা কোনো কালপিটকে ছাড়তে যাচ্ছি না। যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। এটা আসলে জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা আসলে জানা যায়। বাংলাদেশি হাই কমিশনার ওখানে দেখছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের। 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে মারা যায় 9 জন। তারপর সেখানকার হোটেলগুলির নানা অব্যবস্থাপনার চিত্র প্রশাসনের সামনে উঠে আসে। পরে সেখানে 15টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। শিখা ইনে দুর্ঘটনার পর শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেলগুলোয় নিরাপত্তার বিষয়ে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে এমন আশা কলকাতাবাসীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। ভারতের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 জন নিহত হয়েছেন। অন্য নিহতরা হলেন তার স্ত্রী আফসানা শিম্মিন, 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। সকালে খবর কুষ্টিয়ায় পৌঁছাচ্ছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি ও চ্যানেল 9-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত 3 অগস্ট দেবাশিস দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার তারা কলকাতায় ফেরেন এবং একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতেই হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 8 বাংলাদেশির মধ্যে 5 জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। মরদেহ দেশে আনার পুরো খরচ সরকার বহন করবে বলেও তিনি জানান। যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের 4 জন। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণের পেছনে তাদের স্বার্থ জড়িত থাকলে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর জিয়া উদ্যানে। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল।
মিথ্যাশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, আমন্ত্রণের পেছনে ভারতের স্বার্থ থাকলে তাতে কোনোভাবেই সাড়া দেবে না বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন। আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা শক্ত হাতে প্রতিহত করার কথা বলেন বিএনপির এই নেতা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। তিনি বলেন, যুক্তি সহকারে তথ্য উপস্থাপন ও বক্তব্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণের ভিত্তি বিতর্কের মঞ্চ। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের মতো শ্রম ঘন দেশে সর্বক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কর্মসংস্থানে বাধা সৃষ্টি ও অর্থনৈতিক বৈষম্য তৈরির শঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। বিএএফ শাইন কলেজ ঢাকা আয়োজন করে 4 দিনব্যাপী বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার। এতে অংশ নেয় শাইন কলেজগুলোর প্রায় 300 শিক্ষার্থী। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। মডারেটর হিসেবে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কের বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয়, অস্তিত্বের সংকট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএএফ শাইন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। শিক্ষার্থীদের এই উদ্দীপনা সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ বলেন, বিভিন্ন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়, তাই স্কুল কলেজে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ প্রতিষ্ঠানটা হলো আমাদের সংসদ ভবন। সেইখানে দাঁড়িয়ে যুক্তি সহকারে একটা তথ্য উপস্থাপন করা, নিজের বক্তব্য সেটা জোরালোভাবে উপস্থাপন মনোযোগ আকর্ষণ করা, এটার জন্য এই তর্কের যে ভিত্তি, সেই ভিত্তিটা কিন্তু এখানে স্থাপন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সম্পদের ব্যবহারকে কমিয়ে বেকার সমস্যা তৈরি করবে কিনা তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা মানব সম্পদের যে ব্যবহার, সে ব্যবহারের ঘাটতি করতে পারে, সেটি আমরা আশঙ্কা করছি। কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বত্র ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের এই 19-20 কোটি মানুষের মধ্যে তারা কাজ হারানোর যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে তারা পড়তে পারে। এই চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু এর সুফলকে গ্রহণ করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কৃত্রিম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের ক্রমশ নিজস্ব সত্তা ও স্বাধীনতা হারানোর শঙ্কা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি, সেটি হচ্ছে অপতথ্য, ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে সমাজে ঘৃণা ছড়ানোর যে একটা অপচেষ্টা করছে কিছু কিছু মানুষ, আমাদের জন্য একটা খারাপ সংকেত হিসেবে দেখা যাচ্ছে। আমরা কি জানতে পারছি এর প্রযুক্তির ব্যবহার আমাদেরকে কি কি সুফল দিতে পারে? এর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের আধুনিক যে বিজ্ঞান মনস্কতা অর্জন করতে পারি? সুতরাং আমাদের অ্যাডাপ্টেশনটা এখানে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় বিএএফ শাইন ইংলিশ মিডিয়াম কলেজের বিতর্কিকদের হারিয়ে জয় পেয়েছে বিএএফ শাইন কলেজ কুর্মিটোলার বিতর্কিকরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। যেসব সাংবাদিকরা ফ্যাসিবাদের সহযোগিতা করেছে তারাই কারাগারে আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সাংবাদিকতার পোশাকে কেউ যেন কলুষিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের এত স্বাধীনতা আগে কখনো ছিল না, তবে এর সুযোগে কেউ কেউ ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা করছে,
যা মেনে নেওয়া হবে না। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 নামে যে আইন সংসদে তোলা হচ্ছে তা কালো আইন বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদদের অনেকে। সত্যিকার অর্থে গুমকে নিরুৎসাহিত করবে এমন আইন এটি নয় বলে অভিযোগ করে তারা বলেন, গুমের তদন্ত পুলিশ করলে তা নিরপেক্ষ হবে না। রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইন প্রতিশ্রুতি এবং বাস্তবতা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। গুম সংশ্লিষ্ট অপরাধীদের বাঁচাতে নতুন এই আইনটি করা হচ্ছে এমন অভিযোগ এনে বক্তারা বলেন, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগীদের অধিকার সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে শক্তিশালী একটি আইন এখন সময়ের দাবি। যে ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল, সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। এই সরকার কোন রকম চক্ষু লজ্জা, আত্মসম্মান বোধ যদি থাকতো, এই গার্বেজ ল তারা কোনদিন জনসম্মুখে প্রকাশ করার দুঃসাহস করতো না। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্পের সার্বিক পরিকল্পনা, ভবিষ্যৎ সম্ভাবনা ও কারিগরি দিক নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবির সদর দপ্তরে বৈঠকে জ্যেষ্ঠ প্রকৌশলী ও পানি সম্পদ বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, নদী ভাঙন রোধ এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবেলায় প্রস্তাবিত প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরেন। আইইবির বিশেষজ্ঞরা জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনীতি ত্বরান্বিত হবে। দ্রুত সমন্বিত স্টাডি সম্পন্ন করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেন তারা। বিশ্ব মানবতা দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে মিডিয়া ভিশন হিউম্যানিটি অ্যাওয়ার্ড 2026। এ সময় আয়োজকরা জানিয়েছেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করাই এর মূল লক্ষ্য। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনার পাশাপাশি ও হিউম্যানিটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। প্রধান আলোচক হিসেবে ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সোনার বাংলা এক্সেলেন্ট পিস অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন এটেন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌল্লাহ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি শফিকুল আলম বাকুল। আলোচনা সভা শেষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের হাতে সোনার বাংলা এক্সেলেন্ট পিস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এবারে খেলার খবর। ডারউইনের মতো ম্যাকাই টেস্টেও জয় চায় বাংলাদেশ। অনুশীলনের নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শরীফুল ইসলাম তেমনটাই জানান। ডারউইন জয়ের পর বাংলাদেশ আছে ফুরফুরে মেজাজে, তবে একেবারে নির্ভার নয়। ম্যাকাই টেস্টেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত মিরাজরা। জিম অনুশীলনে তাই ঘাম ঝরালেন সবাই, যেন প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেন প্রত্যেকেই। পরাগারমানের রিপোর্ট। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপুটে ক্রিকেট খেলে 9 উইকেটে হারিয়েছে অজিদের। ম্যাচের প্রতিটি সেশনই রাজত্ব করেছে টাইগাররা। দারুণ এই জয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে তামিম শান্তদের। ডারউইনের ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার ম্যাকাই চ্যালেঞ্জ। আর এই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট। ডারউইনে ছিল ড্রপ ইন পিচ। আবহাওয়া অনেকটা ভিন্ন, তাতে করে টাইগারদের জন্য বড় সুবিধা এবং চ্যালেঞ্জ দুটোই দেখা যেতে পারে। তবে জয়ের জন্য আশাবাদী বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না,
টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং ফিল্ডিং বোলিং তিনটা পার্টি তখন আরও বেশি ভালো লাগে, কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। চোটের কারণে ডারউইন টেস্ট খেলা হয়নি পেসার শরীফুলের। আত্মবিশ্বাসী এক টাইগার শিবিরের সদস্য হতে পেরে তিনিও মুগ্ধ। ম্যাকাই টেস্ট খেলার জন্য প্রস্তুত শরীফুল ইসলাম। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার, দেখা যাক কতটুকু উপর নিয়ে যেতে পারি। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে হবে ইনশাল্লাহ। ম্যাকাইয়ের মাঠে এবারই প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট হতে যাচ্ছে। উইকেটের প্রকৃতি বিবেচনায় শুরুতে পেসাররা সুবিধা পাবেন। 4 পেসার সঠিক লাইন লেন্থে বল করতে পারলে আবারও অজিদের অস্বস্তিতে ফেলা বাংলাদেশের জন্য অসম্ভব কোনো কাজ নয়। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন সিইসি। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ, জানালেন চিফ হুইপ। আবারও গ্যাস সরবরাহ বন্ধ মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের। সংকট বাড়ার আশঙ্কা, 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ, দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। হামে মারা যাওয়া শিশুদের 80%ই পায়নি টিকা। অপুষ্টিতে ভুগছিল 65%, তথ্য শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির। এবং কলকাতা নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 8 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, 5 জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।